আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, এই ভিডিওতে যেই বুলেটিন যেই খবরটা আপনাদেরকে দেব সেটা অনুরোধ পাঠিয়েছেন ঢাকা থেকে সুলতানা রোজ নিভা, যিনি ঢাকায় সিনেমার নায়িকা এবং প্রযোজক। তিনি পাঠিয়েছেন অনুরোধ কর্মে ভিডিও আমি তৈরি করতেছি। উনার সুলতানা রোজ নিফার ছোট ভাই একটাই ভাই, তার ভাই প্রেম করে একটা মেয়েকে বিয়ে করলেন। আর সেই মেয়ে তার বাবার বাড়ির লোকেরা হয়রানিমূলক যে একটা মামলা করলো, অনেক বিস্তারিত ঘটনা নিয়ে। তাই উনার একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছেন, তাই আমি বিস্তারিত ঘটনাটা বলতেছি না। দুঃখের বিষয় হলো, আমাদের বাংলাদেশের কোনো জাতীয় প্রিন্ট মিডিয়া বলেন এবং ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, কোনো মিডিয়া সততা এবং সাহসিকতার সহিত কোনো সংবাদ প্রচার করেন নাই, বা নিরপেক্ষ সংবাদ প্রচার করেন নাই, বা নিরপেক্ষ পজিশনে দাঁড়ান নাই। এইরকম বলার মতো, অহংকার করে বলার মতো বাংলাদেশে প্রিন্ট বা ইলেকট্রনিক্স কোনো মিডিয়া নাই। এটা আমার বক্তব্য না, আমি হাসানের অভিযোগ নয়। এই অভিযোগটা ওনাদেরই সহপাঠীদের, সহকর্মীদের অভিযোগ। শফিক রেহমান প্রবীণ সাংবাদিক, ওনার অভিযোগ। মুন্নি সাহার অভিযোগ, আনিস আলমগীর সাহেবের অভিযোগ। ওনারা সাংবাদিকতা করেন, ওনাদের অভিযোগ আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যা দেশকে পর্যবেক্ষণে রাখি, দেশ নিয়ে ভাবি, তাদের কাছে যখন কেউ কোনো সাহায্য চায় তখন এই ভিডিও বানাতে আমরা বাধ্য হই। তাই নিফা, যিনি ভুক্তভোগী, তার ভাই বিয়ে করছেন, যাকে ওনার বাসায় পাওয়া গেছে, আপনারা মিডিয়াতে প্রচার করছেন। বিস্তারিত সুলতানা রোজ নিফার মুখে আপনারা শুনুন ভিডিওর মাধ্যমে। অসুবিধা না, নিপা জেলে যাবে, মরে যাবে, ওদের ফ্যামিলিতে হোক। আল্লাহ, তোমার কাছে আমি দোয়ার বিচার চাই। যারা আমার বাসা থেকে উদ্ধার করছে ছাত্রী বলে, অথচ নববধূ, বধুর কথা না বলে ছাত্রী বানাইলো। ছাত্রী নাকি সেটা আমি জানি না, আমি জানি আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বাচ্চার মা। আমি একজন বাংলাদেশ চলচ্চিত্র নায়িকা, ইভেন হচ্ছে একক নায়িকা, একজন প্রযোজক, এবং আমি সাহসী নারী হিসেবে বাংলাদেশের মধ্যে পরিচিত। ইভেন আমি আজ পর্যন্ত মানুষের বাহিরের কাজ করি নাই, শুধু নষ্টামি করবো না বিদায়। ঘটনাটা ভিডিও আছে, কাবিননামা আছে। আমার ভাইয়ের বউ 3 দিনের জন্য তারা নিয়ে, আমি তাদেরকে ফোন করছি, ফোন নাম্বার কালেক্ট করি। আমার ভাইয়ের বউ যখন এখানে আসছে, আসার পরে আমি তাদের নাম্বার কালেক্ট করি, তাদেরকে ফোন করি। এগুলো সব কিন্তু আমার ফোনের মধ্যে যে আমি কল করছি কত তারিখে, এগুলো মেয়ের ভাইকে, মেয়ের বাবাকে, মেয়েকে, মেয়ের ফ্যামিলিকে ফোন দেওয়া হয়েছে। তারা বলছে আলহামদুলিল্লাহ, ওকে বিয়ে শাদী হয়েছে, ওকে ঠিক আছে। তারপরে 3 দিন যাওয়ার পরে তারা হঠাৎ করে বিকাল দুপুর 12টার দিকে শুক্রবারের দিন ফোন করে, বলে আমরা সেলফি তুলতে আসছি। আমি কি এত দূর থেকে, পঞ্চগড় থেকে সেলফি তুলতে আসে এরা কারা? শুনলাম একজন লালন, একজন চমক, আরেকজন এনামুল। হ্যাঁ, এই লোকগুলা নাকি আমার ভাইয়ের কাছ থেকে আগে চাঁদা আদায় করতো, ওইখানে গাড়ি থাকতো যখন। তো টাকার জন্য মূলত আজকে 6 মাস ধরে এরা এই কাহিনীটা চলতেছে। আমি কিন্তু জানতাম না এসব বিষয়। আমার ভাইয়ের প্রেম, আমার ভাইয়ের বিয়ে, এগুলাতে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তো যখন মেয়েটা যখন আমার সামনে পড়লো, বা বিয়েটার খবর আমরা শুনলাম, বিয়ের খবর শুনলাম, মেয়ের খবর শুনলাম, তখনই তাদেরকে ফোন করছি, তাদের নাম্বার কালেক্ট করি। কারণ আমার একটা মাত্র ভাই, আমরা ভালো জায়গায় বিয়ে করাবো, এটা তো আমাদের কাম্য ছিল না, মেয়েটাকে বিয়ে করাবো, তাই না? আমার একটা মাত্র ভাই। তো সেই জায়গায় আমি ফোন করছি তাদেরকে, যে আপনাদের মেয়েটাকে কি, আমার বয়েস আছে আবার হোয়াটসঅ্যাপে, যে আমাদেরও তো ফ্যামিলি আছে, যে আমাদের ফ্যামিলি থেকে যদি কোনো মেয়ের ভাইটাকে বয়েস পাঠালাম, যেদিন তারা আসে আর কি। এর আগে তো কথা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওকে তারা এরকম করে নাটক সিনেমা যা সেরা করছে, আমরা বুঝতে পারি না এই বিষয়টা। হ্যাঁ, যে জায়গায় প্রেমের কথা, সম্পর্কের কথা আমরা জানি না, 6 মাস আগে থেকে তারা জানে, ওই এলাকার সবাই জানে কাহিনীটা। তখন তাদের উচিত ছিল বিয়ে দিয়ে দেওয়া 6 মাস আগে।
ওই মেয়ের পেটে বাচ্চা আসছে, মেয়েটা এখানে চলে আসছে, আমার ভাইকে বিয়ে করতে বাধ্য করছে। আমি তো এগুলা শুনি তো অবাক। মেয়েটাও ওখানে বলতেছে যে যখন দুপুরবেলা ওরা সেলফি তুলবে আমার সাথে, তখন আমি ওটা গুরুত্ব দিই না, কারণ 3 দিন থেকে ওদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। ওদেরকে খুঁজে পাচ্ছি না বলতে তাদেরকে মানে আমাদের কাছে আসতে হবে। আমার বিষয়টা হচ্ছে ওরা আমাদের কাছে আসুক, আনলে তাদের কাছে আমরা যাই। এটার জন্য ফোন করছি বারবার। তারা ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে এগুলা বলছে, কিন্তু ভিতর ভিতর বোঝাইছে কিভাবে, মানে এরা একটা চক্র আর কি। মেয়েটাকে ওইখানে আমার ভাই যখন ছিল, আমার ভাইয়ের যখন জব করতো, ওখানে পাঠানোর কারণ কি ছিল? ওই যে আমার ভাই যখন চাঁদা টাদা দেয় নাই, 2 লাখ টাকা দিয়েছে, আরও 5 লাখ টাকা চাইছিল বেকুর, হ্যাঁ, এসব কাহিনী জড়িত বিষয়টা। তখন ওরা চিন্তা করলো এক মার এক ফোলা। তো আমার বিষয়টাও জানতে পারলো কিভাবে ধান্দাটা করবে, আরও বেশি করে খাবে। যে মানুষ 500 টাকা করে সারাদিন বসে থাকে চাঁদার জন্য, খাওয়ার জন্য, তারা এখন বড় আকারে খাবে। মানে ওইভাবে সিন্ডিকেটটা করছে। আমি কেন টিভি চ্যানেলে যাই নাই? প্রত্যেকটা টিভি চ্যানেল আমার, চ্যানেল 24, সময় টিভি যখন আজকে এই নিউজ করলো, আমার মনে হলো অতদিন মনে হয়েছে ওরা নেশা করে এই জন্য, বা ওরা সিন্ডিকেট ওরা করতেছে, সাধারণ বিষয়। কিন্তু এখন আমার টিভি, সময় টিভি, চ্যানেল 24 এরা আমার বিপদে ছিল। তারা আমার লোক, তারা কি করে বিশ্বাস করলো? তারা ভালো করে না খুঁজে তারা কি করে লিখলো আমার বাসা থেকে? আদৌ কি আমার বাসা থেকে তারা নিছে, না আমি তাদের হাতে তুলে দিছি থানায় নিয়ে? রংপুরের লোক আসছে ঢাকা বাড্ডা থানায়, বাড্ডা থানার লোকেরা ফোন করছে, আমার বলছে বাবা আসছে, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ 3 দিন ধরে ওরা আমার সাথে চিটারি অভিনয় যত আছে, যত প্রকার আছে সবই করছে। এটা স্বাভাবিক ব্যাপার। শুক্রবারের দিন আমি নামাজ কালাম পড়বো, আমি এগুলো নিয়ে মাথা কামাই না। আমার কথা বিয়ে যে তো হয়েছে, আর এই কাহিনী যেহেতু ওই এলাকায় ঘটছে, ওরা জানে আগে থেকে, আমি তো জানতাম না। আর ওরা এভাবে মানে প্ল্যানিংটা করছে, বুঝছেন? আমি এটা বুঝতে পারি নাই যে আমাকে ধরবে। আমার পকেটে নাই 2 টাকা, এরা যা কোটি টাকা আমার জন্য খাওয়ার জন্য ফাঁদ পাচ্ছে, এটা তো আমি বুঝতে পারি না। কিন্তু আমার ওইখানে কষ্ট লাগলো আজকে। আমি তো চাই না এই ক্যামেরার সামনে আসবো, আমার কষ্ট লাগছে ওই জায়গায়। কোন জায়গায় বলেন তো? যখনই দেখলাম আমার টিভি, সময় টিভি, আমার মুভি রিলিজের সময় আমার পাশে ছিল, আমি তাদের সন্তান, আমার চ্যানেল 24, তারা কি করে পারলো আমার খোঁজ খবর এই কাহিনীটা ভালো করে না জেনে আমার নামে এইভাবে নিউজ দেওয়া? তখন আমি আজকে বাধ্য হয়েছি আপনাকে এই কথাগুলো বলতে। আমার বাসা আপনারা আসেন। এখন আমার বাসা কোথায় ওরা তো কেউ জানে না, কেউ জানে না, কারণ ওরা আমার বাসায় আসে না। আমি নিজে তাদের নাম্বার কালেক্ট করি। তাদের মেয়েকে যখনই ওই থানায় ওই মেয়ের বাবাকে দেখছি, আমি সাথে সাথে মেয়েকে নিয়ে ওখানে চলে গেছি। নিয়ে যায়া মায়ের বাবাকে জড়াই ধরছি, বাবা আমার তো আব্বা নাই, আমার আব্বা মরে গেছে। পায়ে ধরে বলছি, বাবা আমার তো আব্বা নাই, আপনি আমাদের আব্বা। আপনার মেয়ের যেহেতু আমার ভাই বিয়ে করছে, আমার মা মেনে না আনুক, যা মনে করে তা, বিয়ে যেহেতু হয়ে গেছে, আপনি আমার ভাইকে আপনাদের কাছে রেখে দিলে রেখে দেন, বা এখানে যদি আপনার মেয়েকে রেখে যান, আর যদি নিয়ে যান আমার কিছু করার নাই। আমি আপনাদেরকে আজকে 3 দিন ধরে এই কথাটা বলার চেষ্টা করছি। আপনার ছেলে আজকে সকালে আমাকে আলহামদুলিল্লাহ বলছে হোয়াটসঅ্যাপের মধ্যে। আমি বারবার বলছি বাবার মনের অবস্থা কেমন। হ্যাঁ, আপনি আমাদের সম্পর্কে তালই, আমি তালই বলবো না, আপনাকে আমি বাবা বলবো। আমাদের বাড্ডা থানার ওসি, বাড্ডা থানার পুলিশটা এখানে ছিল উপস্থিত। আবার তাদের রংপুরের থানার যেই পুলিশগুলারে চাপে ফেলাইয়া বা থানাকে চাপে ফেলাইয়া তারা এই মামলাটা করছে এবং আমাদের সবাইকে কাবু করে ফেলছে। কারণ ধরেন আমি আপনার সাথে কথা বললাম, ভাই আপনি এটা কি লিখলেন, বলা আমাকে খুন করবে, আমাকে জবাই করবে, আমাকে হুমকি দিছে, বড় বড় হাত, লম্বা লম্বা হাত। আমি কেমন কিসের হাত? আল্লাহ, আমার আল্লাহ ছাড়া তো আমার কোনো হাত নাই। আওয়ামী লীগের যুগ আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না, বিএমপি যুগ আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এটা কি ধরনের কথা? আমি আর ভয়ে তাদের সাথে কথা বলি নাই, কারণ একটা কথা বলে এরা 10টা বানাই ফেলে। কারণ ওদের আমি শুনছি ওরা সাংবাদিকতার ট্যাগ লাগায়া নরম, অসহায়, আমার মতন যারা মানুষ মান সম্মানকে ভয় পায়, কোথায় টাকা পয়সা কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে ওইসব মানুষগুলোর টেপে পালায়। মূল উদ্দেশ্য হচ্ছে এটা। হয়তো আমি এরপরে নায়িকা কেন আসামি, আমি কিছুই জানি না। আমি একজন নিরপেক্ষ মানুষ। আমার মা অসুস্থ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি এই মেয়েটাকে দেখে। যে আমার ভাইটাকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, আমাদের স্বপ্ন আছে আমরা ভালো জায়গায় বিয়ে করাবো। সেই জায়গায় ওরা এখানে আমার সাথে আলহামদুলিল্লাহ ওকে বলে তারা পুলিশ নিয়ে আসা, এখানে নিয়ে আসে। এখন আমার কাবিন আমার হাতে, আমার ভাই বিয়ে করছে কাবিন আমার হাতে। আর মেয়েকে যখন নিয়ে যাওয়া হয় এখান থেকে বিবাহিত অবস্থায়, মেয়ে যে ঢাকার পুলিশ এবং রংপুরের পুলিশের রংপুরের পুলিশদের সামনে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে কাবিন বিয়ে হয়েছে, রংপুরের পুলিশও জানতো, এখানকার বাড্ডা থানার পুলিশও জানতো, সব জেনে শুনে এখান থেকে নেওয়া হয়েছে এবং ভিডিও করা হয়েছে। 3টা স্ট্যাম্প ছিল, কথা ছিল 3টা স্ট্যাম্পের মধ্যে
3টা স্ট্যাম্পের মধ্যে লিখিত দেওয়া যাবে যে আমাদের মেয়ে ঢাকা শহরে আসছে, এটা আমাদের অপরাধ। আপনারা আমাদের মেয়েকে আশ্রয় দিচ্ছেন, বিয়ে করছে, আপনার ভাই বিয়ে করছে, এটা আমাদের অপরাধ। আপনাদের কাছে আমি সরি। এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কাবিননামা, ঠিক আছে, এটা সবাই জানে। এটা এখন আমাদেরকে কালকে সকালে ফোন দিয়ে, সাংবাদিক দিয়ে ফোন দিয়ে বলে যে টাকা পয়সা দিলে, কিছু টাকা পয়সা দিলে এই মামলা মিটমাট হয়ে যাবে। কিরে ভাই, আমার ভাই বিয়ে করছে, সংসার করবে, টাকা পয়সা দিয়ে আবার কিসের, কোথায় পাবো টাকা আমরা? ওরা যে চক্রটা করছে বড় আকারে টাকা খাওয়াকে, আমি সুপারস্টার, আমি না, এই আমার কাছ থেকে টাকা খাবে। আর ওইখানে আরেকটা ঘটনা আমি এটা স্বীকার করছি, পৃথিবীতে এটা একটা মেসেজ, কোনো মা কোনো অন্যায় করে না, আমার মা বাবা কোনো অন্যায় করে না, আমি আমার বাবা মাকে ধ্বংস করছি, আমার দোষ, আমার ফল্ট। ওই দিন ওইখানে লালন আর চমক নামে যারা আসছে তাদের হিউজ ফেসবুক, এক একটা ফেসবুক দিয়ে আমার কাছে ক্ষমা চাইছে এই কতদিন ধরে। বিগত পরশু দিনও তারা পোস্ট করছে আমার কাছে ক্ষমা চাইয়া, 3টার আগ পর্যন্ত ক্ষমা চাইছে যে আমরা সুলতানা রোজ নিপাকে আমরা হয়রানি করছি, এই জন্য আমরা ক্ষমা চাই, সব সাজানো, সব টাকা পয়সার জন্য। ইভেন ওই নিউজগুলোর মধ্যে, ওই ফেসগুলোর মধ্যে আজকে 8 দিন ধরে দেবীগঞ্জ থানার পুলিশকে জড়ায়া, ঢাকা পুলিশকে জড়ায়া, যত আছে সবাইকে নিয়ে তারা চাপে রাখছিল। দেবীগঞ্জ থানা চাপে পড়ে এই মামলা নিতে বাধ্য হয়েছে, আমরা এটা শুনছি। কারণ তাদের লক্ষ্য একটাই, আমার কাছ থেকে টাকা খাবে, আর আমার কাছ থেকে একটা লাথি খেয়েছে একটা ভুয়া সাংবাদিক, মানে আমাদের সত্যিকারের সাংবাদিকদের নাম বেশি যারা খায়। ওই লোকটা কি করছে, ওইখানে আমাকে বারবার ডাকতেছে, আমি বলছি আমি জোহরের নামাজটা পড়ে আসতেছি। আসতে একটু লেট হয়েছে না, ফোন ধরতে একটু লেট হয়েছে, আমার মাকে হাজার হাজার গাইল দিল, আমাকেও গাইল দিল, আমি আমি নির্বাক হয়ে গেছি। যখনই আমি সামনে পাইছি ওইখানে আমি চিনছি আমি তো অন্যায় করবো না, অন্যায় প্রশ্রয় দিব না, আমার কি দোষ, তুই কে আমাকে, তোর মতন একজন সাধারণ একজন, মানে আমি একজন ভুক্তভোগী, আমি যে জায়গায় মেয়েকে তুলে দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছি, সেই জিনিসটা শোনার পরে, বিয়ে শাদী জানার পরে তোরা এখানে পুলিশ নিয়ে আসস, বলস না সেলফি তুলস, খাইবি, 2টা ডাল ভাত খাইতে এইস হোস্টেলে, রেস্টুরেন্টে, কেন এত মিথ্যার আশ্রয় নিলি? সত্যি কথা বলতে যে মেয়ের বাবা আসছে, আমরা মেয়েকে নিয়ে যাব, আমি তো সেটাই চাইছিলাম আগে থেকে, তাই না? তাহলে সেই কথাটা কেন লুকানো হইলো? আবার আমার মাকে কেন গাল দিয়ে হইলো? বারবার মেসেজ, হোয়াটসঅ্যাপের মধ্যে এগুলো সব আছে। আমি যখন ওই ছেলেটাকে সামনে পাইছি, আমি কলেজের মধ্যে একটা লাথি দিছি ভাই, কারণ এটা এক তো সাংবাদিক না, দুই তো মিথ্যাবাদী, তিনি তো আমার মাকে গালি দিছে। পৃথিবীর যে কোনো সন্তান তার মাকে, এই লোকটার নাম হচ্ছে চমক, আই জামান চমক, সে কি করে আমরা জানি না, চিনি না ভাইয়া, কিন্তু বলে যে কি সে নাকি আমার বন্ধু, আমাকে চিনে, এগুলো হতো ভুয়া, মিথ্যা কথা। এরা সব 6 মাস আগে থেকে চক্র, আমাদের কাছ থেকে টাকা খাবে, কিন্তু 1 টাকাও খেতে পারবে না। আমি জেলে যাব, অসুবিধা নাই, কি জন্য জেলে যাব? এই যে এখন যে নিউজগুলো হয়েছে, একবারও বিয়ের কথা তারা উল্লেখ করে নাই, একবারও তারা কাবিন উল্লেখ করে নাই, একবারও মেয়ের নেওয়ার সময় 2 পক্ষের পুলিশ উপস্থিত থাকা অবস্থায় মেয়ের যে জবানবন্দি দিয়ে গেল, মেয়ের ভিডিওগুলো দেখায় নাই। মেয়ে তো নিজের মুখে বললো যে 19 বছর বয়স, বাবা মা 15 বছর বয়স বানাইছে। এখন আমরা জানি না, আমরা শোনার কথা, ওই ভিডিও তো আমরা দেখছি, আপনারাও দেখছেন। এখন ওই ভিডিওগুলো তারা প্রকাশ করে নাই। চ্যানেল 24 বা সময় টিভি বা আদার্স যেসব চ্যানেলগুলো, যেসব নিউজগুলো করছে আমাকে নিয়ে, আমি সুপারস্টার, আমাকে নিয়ে করছে, তারা কি জানে যে মিথ্যা একটা কথার লন, আবার কথিত নায়িকা আবার সুপারস্টারের মতো নিউজ হয় কি করে? এত বড় বড় পত্রিকা, কথিত নায়িকা তো এরকমভাবে নিউজ হওয়ার কথা না। আমি তো কথিত নায়িকা, আমি একজন বাংলাদেশ চলচ্চিত্র নায়িকা, ইভেন হচ্ছে একক নায়িকা, একজন প্রযোজক, এবং আমি সাহসী নারী হিসাবে বাংলাদেশের মধ্যে পরিচিত। ইভেন আমি আজ পর্যন্ত মানুষের বাহিরের কাজ করি নাই, শুধু নষ্টামি করবো না বিদায়। এখন আমি অন্যায় করবো না, অন্যায় প্রশ্রয় দিব না, সারা জীবন যুদ্ধ করছি ন্যায়ের পথে। একটা মেয়ে আমাদের এখানে চলে আসছে, আমরা তাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করছি, তারা নেয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে মেয়েটাকে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইয়ের অফিসে পাঠানো হয়েছে, সেখানে থাকা অবস্থায় লেলিয়ে দেওয়া হয়েছিল, এবং ঢাকা পাঠানোর ব্যাপারটাও এই মেয়েকে ঢাকা কে পাঠাইছে, এবং লিখিত হয়েছে আমরা নাকি অপহরণ করছি। প্রথমে লেখা হয়েছে যে আমরা নাকি কালো গাড়ি দিয়ে অপহরণ করছি, আমি নিজে। তাহলে আমাদের বাসায় সিসি ক্যামেরা নিয়োজিত, তাহলে ওই দিন যেদিন আমরা অপহরণ করি মেয়েটাকে নিয়ে আসি, সিসি ক্যামেরা চেক করা হোক, আমরা ওই দিন কোথায় ছিলাম? মেয়েটা যে আমাদের ওইখানে আসছে, মেয়েটা তো ওই দিন আসছে, বা মেয়েটা কখন আসছে, কবে আসছে, কত তারিখ, সব কিছু তো অবশ্যই সিসি ক্যামেরায় থাকবে, বা মেয়ে তো মুখে বলে গেছে সব। এরপরে মেয়ের কথাটা যদি বানোয়াট হয়, তাহলে আমাদের সিসি ক্যামেরা আছে, তাহলে আমাদের মোবাইল নাম্বার আছে, তাহলে আমরা যে তাদের নাম্বার কালেক্ট করি, তাদেরকে যে ফোন করছি, সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে। তাহলে এগুলা খুঁটিয়ে না দেখে কি করে আমার নামে মামলা হলো? বাংলাদেশের আইন এটা হচ্ছে একটা, মানে পাপ গাবিন হয় না,
আমার নানিকে দেশের একটা ভাষা আছে, পাপ যাদের গাভিন হয়। আমার কাছে আজ পর্যন্ত যারা আসছে, যারা সারা জীবন পাপ করছে, এই পাপ গাভিন হওয়ার পরে আমার কাছে আইয়া ওরা সুস্থ হয়ে গেছে। ওরা অসুস্থ ছিল, ওরা পাপ করছে, হাজারো মায়ের সন্তানকে হয়রানি করছে, হাজারো মায়ের সন্তানকে আত্মহত্যা করতে বাধ্য করছে, হাজারো মায়ের সন্তানকে বিপদে ফেলছে। এখন আমার কারণে সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশের আইন যদি ওকে হয়, তাহলে আমার এই মামলা কিছু যায় আসবে না। কারণ আমি কে? আমাকে কেন মামলা করবে? কারণ আমি কে? আমাকে কেন? আমার ভাই বিয়ে করলো, ওরা 3 দিন পরে পৌঁছাই দিবে মেয়েকে, এটা বলে নিয়ে যাওয়া হয়েছে। 3 দিন পরে বউ দিল না, উল্টা আমার ভাইকে বিধবা করে দেওয়া গেল। উল্টা আমার ভাইয়ের বউ, ভাই বিধবা কেমন হয়? আচ্ছা যাই হোক, ভাইয়ের বউ যেমন হোক বিধবা, মানে বউটা এইভাবে কান্না করলো, ওরা দুজন প্রেম করলো, ওই এলাকার সবাই জানলো। এই কাহিনীগুলো ঘটলো, আমাদেরকে কেন জানাইলো না তখন? হ্যাঁ, মেয়ের পেটে বাচ্চা হইলো, তখন কেন জানো না? মেয়ে বাধ্য হয়ে আইসা ছেলেটাকে বিয়ে করলো। বিয়েটা কতদিন হইছে? বিয়েটা হচ্ছে ওই বুধবারে হয়েছে। ওই বুধবার বলতে কতদিন? আমি তো জানি না, বুধবার বলতে 6 তারিখ না 7 তারিখ? 7 তারিখ বিয়ে হইছে। বুধবার 6 তারিখে, 6 তারিখ মনে হয়। এই যে অপহরণের মামলাটা যে হইছে, I am তো অবাক ভাইয়া। কে? অপহরণের মামলা 1 নম্বরে আমার ভাই, 2 নম্বরে আমি, 3 নম্বরে কে হয়েছে আমি জানি না, আমরা জানি না। তারা সাজাইছে আর কি, এইভাবে সাজানো নাটক। কেন হইলো? আমি তো বলতেছি সেটা ভাইয়া, আমি তো আমার আবার ওইখান থেকে ফোন দিয়ে বলে তোমরা পালাই যাও, তোমরা লুকিয়ে যাও। তার মানে আমরা পালাই লুকিয়ে গেলে বলবে আমি মিথ্যা। কোত্থেকে ফোন আসে এরা বলে। আর এখন তো টিভি চ্যানেল সব ফোন দিচ্ছে আমাকে, বাংলাদেশের নামকরা পত্রিকাগুলো আমাকে ফোন দিচ্ছে। ভাই আমি সুপারস্টার হয়ে গেলাম, আজকে 4 বছর আমি মানসিক রোগে মানে অসুস্থিত, আমার কেউ খবর নেয় না। আজকে বড় বড় টিভি চ্যানেলগুলো আমাকে খুঁজছে। তো আমাকে অ্যারেস্ট কখন করবে? আমি ওখানে যাচ্ছি, যাব কখন আমাকে অ্যারেস্ট করবে? আমাকে অ্যারেস্ট করুক, বাংলাদেশের যদি আইন এটা হয়, আমি তাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করছি, আমার নামে মামলা হয়। বাহ কি সুন্দর আইন বাংলাদেশে। এ কি ধরনের আইন? যারা এই আইন করে তারা কি নেশা করে? আমার প্রশ্ন, তারা কি নেশা করে? আর যারা নিউজ করে বড় বড় পত্রিকাগুলোতে বা বড় বড় টিভিগুলোতে, সম্পূর্ণ খতিয়ে না দেখে একজন বাংলাদেশের নায়িকা, একজন সুপারস্টার, আমি তো সুপারস্টার নাকি, যে মেয়ে সাকিবের সাথে মুভি রিলিজ হয়, আমি মান সম্মানের ভয়ে কখনো আমার ব্যক্তিগত কথা কাউকে বলি নাই, এই বুকে আগলায় রাখছি সবাইকে। সেই জায়গায় আমাকে আইন, আদালত, মামলা, আবার হচ্ছে অপহরণ মামলা। আমার ভাইয়ের বিয়ে কোথায়? আমার ভাইয়ের বউরে নিয়ে গেল, আমার বউর ভাইয়ের বাচ্চাকে নষ্ট করে ফেললো, আমার ভাইয়ের বউকে 3 দিন পরে ফেরত দিবে বললো, আমার ভাইয়ের বউ কান্না করে করে এখানকার মানুষকে আকাশ ভারী করে ফেললো। বাবা কয় কি, ওর বাবা কয় কি, মেয়েটার বাবা বলে কি, তখন মেয়েটা বলে কি, গ্যাস্ট্রিকের ওষুধ দেন, অভিনয় করে সবার সামনে। অভিনয় কাকে বলে? দেবীগঞ্জ থানা, দেবীগঞ্জ এলাকার এই চক্রগুলা যার সাথে করছে তারাই, ভুক্তভোগী যারা তারাই জানে। এখন এখানে একটা মেসেজ থাকতে হবে, আমি মরি বাঁচি, আমি জেলে যাই, সারা বাংলাদেশের মায়েদের সন্তানদের জন্য মেসেজ থাকবে একটাই, যে এরকম চক্রগুলা খুঁজে বুঝে ফ্যামিলিকে ধ্বংস করা যায় কিভাবে, টাকা খাওয়া যায় কিভাবে, আত্মহত্যার পথ বেছে নেয় কিভাবে। আত্মহত্যা আমি করব না, জেলে যাব, কারণ আমার কাছে টাকা নাই, টাকা খাওয়ায়া মিটমাট করবো। আমি তো চুরি করি নাই, কেন টাকা খাওয়াবো? আমি তো ডাকাতি করি নাই। যা নিউজ আমার সম্বন্ধে আসে সব তো বানোয়াট, মিথ্যা, সব প্রমাণ প্রুফ আমার কাছে আছে। তাহলে আমার জন্য যারা মামলা করছে, যে থানা বা মামলা করছে চাপে পড়ে, এ কেমন থানা যে চাপে পড়ে মামলা হয়? আমার ছোট ভাই, একমাত্র ভাই, সে বিয়ে করছে, তার বাচ্চার মাকে তারা নিয়ে গেছে 3 দিন পরে দিয়ে যাবে বলে। কিভাবে 3 দিন বিয়ে করে বাচ্চা হয় কেন? কারণ ওই 6 মাস আগের কাহিনী, বিয়ে শাদির আগে কাহিনী ওই এলাকার সবাই জানতো, বাবা মা সবাই জানতো। তারা এসব কাহিনীর পরে বিয়ে দেয় নাই। বিয়ে না দেওয়ার কারণে মেয়ে ছুটে আসছে ঢাকা আমার ভাইয়ের কাছে। আমার ভাই বিয়ে করছে, জীবন বাঁচাইছে। বিয়ে করি, আমাদের কাজে তো মানুষের কল্যাণ করা, বিয়ে করে মানুষের কল্যাণ করে দিছে। আমার ভাই তো আমার রক্ত, তাই না? ওই মেয়েটা এখানে আত্মহত্যা করে মরে যাইতো, সেটা তো ভালো হইতো না। আমার ভাই একটা মেয়েকে বিয়ে করে তার জীবন বাঁচাইছে। কারণ আমরা তো আমার ভাইকে ভালো জায়গায় বিয়ে করাইতাম, আমাদের স্বপ্ন ছিল একটা মাত্র ভাই। সে জায়গায় আমি চুপ রয়েছি, আমি তো জনদরদি, গরিবের বন্ধু। তো সেই হিসাবে গরিব হোক যেমনই হোক, মেয়েটা যখন ছুটে আসছে, মেয়েটাকে বিয়ে করছে, মঙ্গলের কাজ করছে, মানুষ বাঁচে কয়দিন, মেয়েটাকে বিয়ে করছে, আলহামদুলিল্লাহ। ওই ফ্যামিলি বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে এখন আমার মামলা কেন, সেটা তো আমিও জানি না।